আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম মে দ্য ডেভিল টেক ইউ। কালো জাদুর ভয়ঙ্কর পরিণাম কেমন হতে পারে তা হয়তো অনেকেই জানেন, কিন্তু সে কালো জাদুটি যদি হয় লোভ আর লালসার জন্য নিজেরই পরিবারের কোনো সদস্যের আত্মা শয়তানের কাছে বিক্রি করে, তাহলে সেই কালো জাদুটা কতটা ভয়ানক হতে পারে তা তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। বলছিলাম ইন্দোনেশিয়ার এক পরিবারের কথা, যেখানে বড়লোক হওয়ার জন্য শয়তানের উপাসনা করে কালো জাদু করার পর পরিবারটির সাথে ঘটেছিল ভয়ঙ্কর নৃশংস সব ঘটনা। তারা কি বেঁচে ফিরতে পেরেছিল সেটাই দেখবো আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার এক পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক সত্য ঘটনা থেকে। তো ঘটনা শুরুতেই আমরা একটা বাংলো বাড়িকে দেখতে পাই, যেখানে আমরা একটা ব্যক্তিকেও দেখতে পারি যার নাম ছিল লেসমানা। সে কারো একজনের অপেক্ষায় ছিল। তখনই সেখানে একটা মহিলা আসে। মহিলাটিকে দেখতে খুবই অদ্ভুত লাগছিল। লেসমানা মহিলাটিকে নিয়ে বাড়ির একদম নিচে মানে বেসমেন্টে নিয়ে যায়। তখন মহিলাটি ফ্লোরের মধ্যে কালো জাদুর কয়েকটা সিম্বল আঁকে, আর সেই পেন্টাগ্রামের মধ্যে একটা ছাগলের কাটা মাথা রাখে। আর এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে এই মহিলাটি আসলে ছিল শয়তানের পূজারী। তো মহিলাটি লেসমানাকে জিজ্ঞেস করে, আমি যা আনতে বলেছিলাম তা কি এনেছ? তখন লেসমানা তার একটা সুটকেস খোলে এবং সেখানে আমরা দেখতে পাই এক বান্ডেল টাকা রয়েছে আর কিছু চুলও রয়েছে। লেসমানা সেগুলো এই মহিলাটিকে দিয়ে দেয়। আর তখনই আমরা দেখতে পাই সেই অদ্ভুত মহিলাটি মানে শয়তানের পূজারী সেই চুলগুলো গিলে খেয়ে ফেলেছে, আর তার কিছু চুল লেসমানার মুখের ভেতরে দিয়ে দেয়, আর টাকাগুলো সে আগুনে পুড়িয়ে ফেলে। এরপরে সে লেসমানার হাতটি ধরে তার হাতটি কেটে ফেলে, আর সেই রক্ত ছাগলের কাটা মাথার উপরে দেয় আর কিছু রিচুয়াল করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই এই শয়তানের পূজারী মহিলাটি ছাগলের কাটা মাথা নিয়ে শূন্যের উপরে ভেসে উঠেছে। আর এটা দেখে লেসমানা হাঁটু গেড়ে বসে পড়ে আর শয়তানের দাসত্ব স্বীকার করে। তো কিছুক্ষণ পরেই সে দেখতে পায় তার ব্যাগে অনেকগুলো টাকা এসে গিয়েছে। সে টাকাগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। তখন সে মহিলাটি তাকে বলে, শয়তান তোমার কথা শুনেছে, তুমি এখন ঘরে যেতে পারো। সেখানে তোমার জন্য আরো ধন সম্পদ অপেক্ষা করছে, কিন্তু সেই সব তখনই স্থায়ী হবে যখন তুমি শয়তানকে দেওয়া কথা রাখবে। তখন লেসমানা সেখান থেকে চলে আসে। এরপরই আমরা দেখতে পাই কিছু পেপার কাটিং, যেখানে বলা হয়েছিল লেসমানা এখন অনেক বড় একজন বিজনেসম্যান। সেখানে খবরের মধ্যে ছিল তার প্রথম স্ত্রী সুইসাইড করে মারা গিয়েছে, আর তার প্রথম পক্ষের একটি মেয়েও রয়েছে। তারপর আরো দেখানো হয় লেসমানা একজন বড় নায়িকাকে বিয়ে করেছে যার নাম সানা। তার দ্বিতীয় পক্ষে রয়েছে দুইটি মেয়ে আর একটি ছেলে। যখন এই ছবিগুলো দেখানো হচ্ছিল সেসব ছবির ওপরে ক্রস চিহ্ন ছিল। এতে আমরা আন্দাজ করতেই পারি যে তাদের সবার উপরে কেউ নজর রাখছে। তো যাই হোক, এটা হলো আলফি। সে হলো লেসমানার প্রথম পক্ষের সন্তান। তখন আলফির কাছে কেউ একজন কল করে আর বলে, তোমার বাবা অনেক অসুস্থ, তিনি মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু এই কথা শুনে আলফি আরো বিরক্ত হচ্ছিল। তাও সে তার বাবাকে দেখতে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আলফির সাথে দেখা হয় তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তানদের সাথে, মানে মায়া আর রবিনের সাথে। আর সেখানে রবিনের গার্লফ্রেন্ড লিলিও ছিল। যেখানে আমরা লেসমানাকে অনেক খারাপ অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখি। তার মধ্যে মরণবেদী রোগ দেখা দিয়েছিল। তার শরীর আস্তে আস্তে পচে যাচ্ছিল, মানে এক কথায় সে মৃত্যুর শেষ স্তরে ছিল। তখন তার প্রথম পক্ষের মেয়ে আলফি তার সাথে দেখা করে, আর আমরা বুঝতে পারি আলফি তার বাবার ওপর মোটেও খুশি না। সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দোষারোপ করত, আর এখানেও দোষারোপই করছে। সেখানে আলফির সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় আর একটা ভয়ঙ্কর রকমের অবয়ব আলফির কাছে এগিয়ে আসে, কিন্তু পরক্ষণেই সেটা আবার গায়েবও হয়ে যায়। আলফি যখন তার বাবার দিকে তাকাবেই তখনই তার অসুস্থ প্যারালাইজ বাবা তার হাতটা ধরে ফেলে, কিন্তু সেটা তার বাবা লেসমানা ছিল না, সেটা ছিল ভয়ঙ্কর দেখতে একটা শয়তান। তখনই আলফি প্রচন্ড ভয় পেয়ে যায়, আর এমন সময় বিদ্যুৎ চলে আসায় সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। সে দেখে তার বাবা লেসমানা তার সামনে শুয়ে আছে, কিন্তু তখনই লেসমানা তার উপর অ্যাটাক করে এবং তার উপর রক্তবমি করে দেয়। এটা দেখতে খুবই ডিস্টার্বিং ছিল। তখনই সেখানকার শব্দ শুনে সবাই সেখানে চলে আসে আর লেসমানাকে আলফির থেকে আলাদা করে।
তো একদিন আলফি ঘুমানোর সময় স্বপ্নে তার মাকে দেখতে পায়, যেখানে আমরা বুঝতে পারি যে আসলে আলফির মা মানে লিসমানার প্রথম স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে কেউ মেরে ফেলেছে। এখন কে মেরেছে, কি কারণে মেরেছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এই স্বপ্ন দেখার পর আলফির ঘুম ভেঙে যায় এবং সে তার মায়ের সাথে থাকা একটি ছবি দেখছিল। ছবির মধ্যে তাদের পেছনে একটা বাড়ি ছিল, যেটা আমরা ঘটনা শুরুতেই দেখেছিলাম। আর সেই ছবিটির পেছনে সে একটা চাবিও দেখতে পায়। চাবিটি নিয়ে সে আগের বাড়িতে চলে আসে, যেখানে গিয়ে তার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। এসব সে কল্পনা করতে থাকে। সে হাঁটতে হাঁটতে চলে যায় একটা দরজার সামনে, যেটা দেখতে তার একটু অদ্ভুত মনে হয়। সে দরজাটি খুলতেই যাবে, এমন সময় সেখানে সানা চলে আসে, মানে তার সৎ মা আর তার সৎ ভাই বোন রবিন, মায়া আর নারা চলে আসে। আসলে তারা লিসমানা মারা যাওয়ার পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও বা এখনো লিসমানা জীবিত রয়েছে। তখন রবিন বলে এই বাড়িটা আলফির নামে লেখা আছে, আমাদের যা করা উচিত তাকে জানিয়েই করা উচিত। তখনই তাদের সামনে বের হয়ে আসে আলফি। তো রাতের বেলা তারা একটা টেবিলে বসে বাড়ি বিক্রির বিষয়ে আলোচনা করছিল। তখন আলফি সানার উপরে বেশ রেগে যায় আর কথা কাটাকাটি করে। এক পর্যায়ে আলফি সানাকে লোভী বলায় সানা আলফিকে একটা চড় মারে। এরপর আলফি রেগে গিয়ে অন্য রুমে চলে যায়। তখন সেখানে তার সৎ ভাই রবিন আসে আর তার মায়ের খারাপ আচরণের জন্য সে আলফির কাছে ক্ষমা চায়। সে বলে আমি চাই না আমাদের মধ্যে কেউ কারোর সাথে সম্পর্ক নষ্ট করুক। এসব কথা শুনে একটু ঠান্ডা হয় আলফি। এরপর আমরা দেখতে পাই সানার কথায় রবিন, মায়া আর নারা এই বাড়ির ডকুমেন্টস খুঁজতে থাকে। রবিন আর মায়া সে অদ্ভুত দেখতে দরজাটি দেখতে পায় এবং সেটা খোলার চেষ্টা করে। অন্যদিকে আলফি তার চাবির মাধ্যমে এমন একটা দরজা খুলে ফেলে যেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় ঘরের ভেতরে সব কালো জাদুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে সেখানে তার ছোটবেলার একটা ছবিও খুঁজে পায়। এতে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আর এদিকে মায়া আর রবিন সে অদ্ভুত দরজাটি খুলতে সক্ষম হয়। দরজাটি খুলতেই সেখান থেকে আমরা দেখতে পাই একটা হালকা বাতাসের অবয়বকে বেরিয়ে আসতে। তো যাই হোক, সেই মুহূর্তে আমরা দেখতে পাই হসপিটালের বেডে শুয়ে থাকা লিসমানার মুখ দিয়ে হঠাৎ করেই অনেকগুলো চুল বেরিয়ে আসে এবং তা দিয়ে তাকে পুরোপুরি জড়িয়ে ফেলে, যার ফলে সেখানে লিসমানার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এদিকে আমরা দেখতে পাই যে দরজাটি খোলা হয়েছে, সেই দরজাটি মূলত বেসমেন্টের দরজা। সেখানেই মূলত লিসমানা আর সেই শয়তানের পূজারী মহিলাটি রিচুয়াল করেছিল। বেসমেন্টের দরজা খোলার পর তাদের তিনজনের মধ্যে একজন ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখানে আলফি চলে আসে আর তাদেরকে সেই বেসমেন্টে যেতে বাধা দেয়। সে বলে আমাদের এখানে বেশিক্ষণ থাকা মোটেও ঠিক হবে না, এই জায়গাটি আমাদের জন্য তেমন নিরাপদ নয়। তখন সানা ভাবে এটা হয়তো আলফির কোনো চাল, যাতে এখান থেকে আমরা চলে গেলে সে সবকিছু হাতিয়ে নিতে পারে। এসব ভেবে সানা আলফির উপর বেশ রেগে যায়। তখনই নারা সানার পায়ের দিকে ইশারা করে আর আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর হাত সানার পা ধরে রেখেছে। তখনই সেটা সানার পা ধরে আচমকা টান দেয় আর তাকে টানতে টানতে বেসমেন্টের দিকে নিয়ে যেতে থাকে। আলফি আর রবিন কোনোভাবেই সেটাকে আটকে রাখতে পারে না। সেই ভয়ানক হাতটি সানাকে টেনে বেসমেন্টের ভেতরে নিয়ে চলে যায়। তখন মায়া বলতে থাকে যেভাবেই হোক আমার মাকে বাঁচাতেই হবে। তখন সে বেসমেন্টে ঢুকতে যাবেই এমন সময় সেখান থেকে সানা বেরিয়ে আসে আর তার উপর অ্যাটাক করে বসে। আমরা দেখতে পাচ্ছিলাম সানার মুখ খুবই ভয়ানক হয়ে গিয়েছিল। এটা দেখে আমরা বুঝতে পারি যে সানা সম্পূর্ণ শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তখন সানা আচমকা মায়ার হাত কামড়ে দেয়। এই অবস্থায় আলফি মায়াকে বাঁচাতে একটা হাতুড়ি নিয়ে সানার মাথায় সজোরে আঘাত করে আর হাতুড়িটা সানার মাথার ভেতরেই একেবারেই ঢুকে যায় আর তখনই সানার মৃত্যু হয়। কিন্তু এই শয়তান জিনটি এতটাই পাওয়ারফুল ছিল যে সানার মৃত বডিকেই সে আবার কন্ট্রোলে নিয়ে আসে আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে তোদের ভাগ্যকে আত্মা দিয়ে কিনতে হবে, নয়তো কেউই বাঁচবে না। এটা বলেই সে বাড়ির
বাড়ির পাশে থাকা একটা জঙ্গলে চলে যায়। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তাই তারা এই অভিশপ্ত বাড়িতেই আটকা পড়ে। আর আলফি যেহেতু ছোটবেলায় এই বাড়িতেই বড় হয়েছে, তাই সেখানকার সবকিছুই সে চেনে। সে বলে, আমরা যদি কোনোভাবে পাশের গ্রামে যেতে পারি তাহলে মায়ার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আলফির এমন কথায় সবাই রাজি হয়ে যায়। এরপর তারা সবাই বাইরে বের হয় এবং গাড়ির কাছে যায়, কিন্তু ইতোমধ্যেই সেই খারাপ জিনটি তাদের গাড়িটি নষ্ট করে দিয়েছে। তখন কোনো রাস্তা না পেয়ে আলফি আর মায়া জঙ্গলের শর্টকাট রাস্তার মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। তো সেখানে মায়া আলফিকে বলছিল যে তার জীবন কখনোই ভালো যায়নি, তার মা কখনো তার সাথে ভালো আচরণ করেনি, আর বাবার ভালোবাসাও সে কোনোদিন পায়নি। এসব সে মন খারাপ করে বলছিল, কিন্তু তাও তার মাকে সে অনেক ভালোবাসে। এমন সময় হঠাৎ করেই আমরা সামনে দেখতে পাই সে ভয়ানক জিনের দ্বারা পজেস হওয়া সানা জঙ্গলের মধ্যে বসে একটা জঙ্গলি পশুকে কাঁচা চিবিয়ে খাচ্ছিল। এসব দেখতে পেয়ে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভয়ে লুকিয়ে পড়ে একটা গাছের পেছনে। কিন্তু সেই ভয়ানক জিনটি তাদের উপস্থিতি টের পেয়ে যায়। এখন জীবন বাঁচানোর জন্য আলফি একটা হাতুড়ি নিয়ে সে ভয়ানক জিনের দিকে এগিয়ে যায়। মায়া সেখানে একাই দাঁড়িয়েছিল। তখন মায়া আলফির ব্যাগে একটা ডায়েরি দেখতে পায়। সেই ডায়েরি খুলতেই মায়া দেখে আলফি লেসমানা তার পুরো পরিবারের সম্পর্কে সব ইনফরমেশন লিখে রেখেছিল এই ডায়েরিতে। এটা দেখে মায়ার কিছুটা সন্দেহ হয় আলফিকে নিয়ে। সে মনে করে আলফি তাদেরকে ফাঁসানোর জন্যই এসব করছে আর তাকে জঙ্গলে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য। এই সবকিছু হয়তো আলফির পূর্ব পরিকল্পনা ছিল। তাই মায়া ভয় পেয়ে সেখান থেকে একা একাই পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রবিন সাহায্যের জন্য তার গার্লফ্রেন্ড লিলিকে তার লোকেশন পাঠাতে যায়, যাতে লিলি এসে তাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু তখনই তার ফোনটা অফ হয়ে যায়। আর এদিকে আলফি জঙ্গলে একা একা তার মাকে খুঁজছিল। সানাকে খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর বাড়িতে এসে সবকিছু রবিনকে খুলে বলে। রবিন প্রথমে না বিশ্বাস করলেও পরে বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ আলফিও তো এখানে তাদের সাথেই বিপদে পড়েছে। তো এরপর তারা সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবে সেই রাস্তা খুঁজতে খুঁজতে বাড়ির উপর তলায় যায়। আর সেখানে গিয়ে তারা একটা ডায়েরিতে আলফির মায়ের ছবি দেখতে পায় এবং ডায়েরির কয়েকটা পাতায় তারা একটা ভয়ঙ্কর মহিলার অবয়ব দেখতে পায়, যে অবয়বটি আলফি হাসপাতালেও দেখেছিল। তখন তারা সেখানে কালো জাদুর একটা বইও খুঁজে পায়। সেই বইটিতে সেই মহিলার অনেকগুলো ইনফরমেশন ছিল, যেটা দেখে তারা বুঝতে পারে যে এই মহিলাটি হয়তো শয়তানের পূজারী। আর তাদের বাবা মানে লেসমানা রাতারাতি ধনী হওয়ার জন্য এই মহিলাটিকে দিয়ে কালো জাদু করায়। কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে এখন এই ভয়ানক আত্মা তাদেরকে তাড়া করছে কেন। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই সে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। হঠাৎ তার সামনে পজেস হওয়া সানা চলে আসে, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। তখনই সেটা এসে মায়াকে অ্যাটাক করে। মায়াও তার জীবন বাঁচানোর জন্য সে ভয়ানক আত্মার সাথেই লড়াই করতে থাকে। এর মাঝে আমরা দেখতে পাই ছোট্ট নারা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা কিছু শব্দ শুনতেই তার ঘুম ভেঙে যায়। সেই শব্দটা আলমারির ভেতর থেকেই আসছিল। তো সে উঠে যখন আলমারিটি খোলে তখন সেখানে কিছুই ছিল না। এরপর সে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই তার খাটটা অদ্ভুতভাবে নড়তে শুরু করে। সে যখন পেছনে তাকায় তখন সে দেখতে পায় সেই ভয়ানক জিনটিকে, যেটা তার দিকেই ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। নারা এতে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে আর সেটা তাকে ধরে টেনে খাটের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় রবিন আর আলফি সেখানে চলে আসে। তারা তখন নারাকে টেনে ধরে রাখতে পারছিল না। আলফি এমন সময় নারাকে বাঁচাতে গেলে সেই ভয়ানক জিনটি তাকে ধরে ফেলে এবং নখ দিয়ে তার হাতে একটা আঁচড় কেটে দেয়। রবিন তখন বিছানাটি পেছনে টেনে সরিয়ে ফেলে আর সাথে সাথেই সে ভয়ানক জিনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন আমরা দেখতে পারি আলফি আর রবিন দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবৎ না খেয়ে থাকার কারণে। আলফি তখন সেন্সলেস অবস্থায় একটা ভীষণ দেখতে পায়। সে ছোটবেলায় চলে গিয়েছে, তার মার সাথে সে রয়েছে। সে তখন দেখে তার মা বেলকনির দিকে যায়। এমন সময় একটা অদৃশ্য শক্তি তার মাকে ধাক্কা দিয়ে
নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলফি তার মায়ের হাতটা ধরে ফেলে। এমন সময় আলফি দেখতে পায় একটা ভয়ানক জিন তার মাকে নিচে ফেলে দেওয়ার জন্য তার মায়ের পা ধরে টানছিল, আর এর জন্য ছোট্ট আলফি তার মাকে আর বাঁচাতে পারে না। অর্থাৎ আলফির মা সুইসাইড করেনি, তাকে ভয়ানক জিনটি মেরে ফেলেছিল। এখানে একটু ক্লিয়ার করি, আসলে লেসমানা যখন কালো জাদুর মাধ্যমে কোটিপতি হয়েছিল তখন একটা শর্ত ছিল যে তার প্রিয় কাউকে শয়তানের কাছে বলি দিতে হবে, আর এজন্যই মূলত লেসমানার প্রথম স্ত্রীকে সে শয়তানের কাছে উৎসর্গ করেছিল। তাই শয়তান তার প্রথম স্ত্রীকে মানে আলফের মাকে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, সামনে আরো টুইস্ট রয়েছে, দেখতে থাকুন। এদিকে আমরা লিলিকে দেখতে পাই যে রবিনকে সাহায্য করার জন্য জঙ্গলে আসে। তখনই সেখানে আমরা মায়াকেও দেখতে পাই। মায়াকে দেখে লিলি গাড়ি থামায়, তাকে দেখতে কিছুটা অস্বাভাবিক লাগছিল। তখন মায়া গাড়িতে ঢুকতে চায়, কিন্তু লিলি তাকে গাড়িতে ঢুকতে দেয় না, কারণ সে গাড়ির আয়নার মধ্যে দেখতে পায় মায়ার পিছনে একটা হাতুড়ি। এই হাতুড়ির বিষয়ে জিজ্ঞেস করলে তখন মায়া বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা, তাহলে তুমি রবিনকে কল দাও। তো যখনই মায়ার ফোন দিয়ে লিলি রবিনকে কল দিতে যাবেই এমন সময় হঠাৎ করেই মায়া লিলির উপরে আক্রমণ করে বসে আর লিলিকে সেখানে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর মায়া আবারও তাদের পুরনো বাড়িতে ফিরে আসে, আর সেখানে তাকে তার মা সানার কণ্ঠে সে ভয়ানক জিনটি ডেকে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে কালো জাদু করা হয়েছিল। তো সেখানে আমরা দেখতে পাই সেই কালো জাদু সিম্বলের ওপর অনেকগুলো বুডু ডল রাখা রয়েছে, যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে লেসমানার পুরো পরিবারের উপরে কেউ একজন কালো জাদু করেছে। তো এই বুডু ডল হচ্ছে এমন একটা কালো জাদু যেটার মাধ্যমে এই পুতুলটার ভেতরে যাকে কালো জাদু করা হবে তাকেই কনভার্ট করে ফেলা যায়, যার ফলে এই পুতুলগুলোর সাথে যা করা হবে বাস্তবে সেই পুতুলগুলো দ্বারা যাকে কালো জাদু করা হয়েছে তারও সেম অবস্থা হবে। এমন সময় সেখানে হঠাৎ করেই একটি পুরুষের কণ্ঠস্বর ভেসে ওঠে, যেটা ছিল স্বয়ং শয়তানের। সে মায়াকে তার অনুসারী হওয়ার নির্দেশ দিলে মায়া নীরবে শয়তানের কাছে নিজেকে সমর্পণ করে। তখন তার পেছনে সে ভয়ানক জিনকে দেখা গেলে বোঝা যায় সে এখন মায়াকে কন্ট্রোল করছে। হঠাৎ করে আলফির জ্ঞান ফিরে আসে। এমন সময় সে পাশের রুম থেকে পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায়। সে যখন সেই রুমে যায় তখন সে দেখতে পায় সেই পিয়ানোটি বাজাচ্ছিল তার মা। এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। তো সে যখন তার মায়ের কাছে যায় তখন তার মা হঠাৎ করেই পিয়ানো বাজানো বন্ধ করে দেয় আর অদ্ভুত আচরণ করতে শুরু করে। এটা দেখে আলফি বুঝে যায় যে সেটা কোনোভাবেই তার মা হতে পারে না। তখন সেখানেই তার মা তার ফেস ধরে টেনে ছিঁড়ে ফেলে আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর চেহারা, যেটা দেখে আলফি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায় আর সে দেখতে পায় তার সামনে তার মা নয়, সেটা ছিল মায়া। মায়া তার সাথে অনেক সুন্দর ব্যবহার করছিল। সে এতে বেশ অবাক হয়ে যায় যে কিভাবে মায়া সে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তো সেই দিন রাতের বেলা তারা সবাই আলোচনা করছিল, যেখানে আলফি বলছিল এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত, কিন্তু রবিন লিলির জন্য অপেক্ষা করছিল। অথচ আমরা তো জানি মায়া অনেক আগেই লিলিকে নৃশংসভাবে মেরে ফেলেছে। এখানে রবিনকে আলফি তার আর নাড়ার হাত দেখায়, যেখানে সেই ভয়ানক জিনটি ধরেছিল। সেই জায়গাটা ক্রমশ লাল হয়ে আসছে। এতে বোঝা যায় তারাও ধীরে ধীরে শয়তানের দ্বারা পজেস হওয়া শুরু করেছে। তো এমন সময় হঠাৎ করেই মায়া হাসতে হাসতে বলে সে তোমাদের কখনো কোথাও যেতে দিবে না। এটা বলার সাথে সাথেই মায়াও পজেস হয়ে যায়। এইসব ঘটনা ঘটতে দেখে রবিনরা প্রচন্ড ভয় পেয়ে যায়। রবিন আর আলফি সেই রুম থেকে পালানোর জন্য রুমের দরজার কাছে যায়। দরজায় ধাক্কা দিতেই তারা বুঝতে পারে যে দরজাটি বাইরে থেকে লক করা রয়েছে। এমন সময় তারা দরজার ওপর পাশে দেখতে পায় সেই ভয়ানক জিনটির অবয়ব। তখন রবিন আবারও তার বোনের কাছে যায় আর গিয়ে দেখতে পায় মায়ার চেহারা বদলে গিয়ে একদম সে ভয়ানক শয়তান মহিলাটির মতো হয়ে গিয়েছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেটা রবিনকে মারার জন্য তাকে তাড়া করতে থাকে। তখন রবিন প্রচন্ড ভয় পেয়ে একটা
একটা জায়গায় লুকিয়ে পড়ে। তবে সেখানেও মায়া চলে আসে আর রবিনকে বলে সেই আত্মাটি আলফি আর নারাকেও মেরে ফেলবে। আমি কিন্তু লিলি আর মাকে মেরে ফেলেছি, সে আমার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা বুঝতে পারি যে মায়া ইবলিশের কাছে আলফি আর নারার আত্মাকে স্যাক্রিফাইস করেছে যাতে সে আর রবিন এখান থেকে বের হতে পারে। মায়ার মুখে এসব কথা শুনে রবিন প্রচন্ড রেগে যায় আর মায়াকে চড় মারে, যে কারণে মায়াও রেগে যায় আর রবিনের বুডু ডল দিয়ে তার হাত পা ভেঙে তার গলা কেটে সেখানেই তাকে মেরে ফেলে। এসব দেখে আলফিও অনেক ভয় পেয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর মায়া নারার বুডু ডলটি নিয়ে নারাকে হাওয়ায় ভাসিয়ে বেসমেন্টে ছুঁড়ে মারে এবং সে আলফির বুডু ডল ব্যবহার করে তাকেও অনেক মারতে থাকে। মার খেতে খেতে একটা সময় আলফি জ্ঞান হারিয়ে ফেলে। তো তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে একটা অতীত দেখতে পায়। সে দেখতে পায় সে ভয়ঙ্কর মহিলাটি এই রুমে একটা রিচুয়াল করছিল যেখানে তার বাবা লিসমানও ছিল। সেখানে দেখা যাচ্ছিল সেই মহিলাটি আলফির মাথার কিছু চুল চাইছিল লিসমানার কাছে, আলফিকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করার জন্য। কিন্তু লিসমানা অনেক ভালোবাসতো আলফিকে, যার ফলে লিসমানা আলফির চুল না দিয়ে অন্য কারো চুল দেয় সেই মহিলাটিকে। কিন্তু লিসমানার দেওয়া সেই চুল শুকেই মহিলাটি বুঝে যায় যে এটি অন্য কারো চুল। তখন সে রেগে গিয়ে বলে, তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছ, তোমার ভালো হবে না। তখনই সুযোগ বুঝে লিসমানা একটি ছুরি সেই মহিলাটির বুকে ঢুকিয়ে দেয় আর মারা যাওয়ার আগে সেই মহিলাটি লিসমানার মাথার কিছু চুল ছিঁড়ে খেয়ে নেয়। এরপর সেখানেই সে মারা যায়। লিসমানা তাকে সেই ঘরেই কবর দেয়। এই ঘটনা দেখার পর আলফি বুঝতে পারে যে তার বাবা তাকে কতটা ভালোবাসতো। এই জন্যই শয়তানের কাছে তার বাবা তাকে স্যাক্রিফাইস করতে চায়নি। এই কারণেই সেই ডাইনিকে তার বাবা মেরে ফেলেছিল। তো সেই শয়তানের পূজারী মহিলাটি তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের পরিবারের সবাইকে এক এক করে মেরে ফেলছে। এমন সময় সেখানে মায়া আবারও আলফির বুডু ডল দিয়ে তাকে মারতে শুরু করে। এই অত্যাচারের ভেতর হঠাৎ করে আলফি দেখতে পায় মায়া নিজের বুডু ডল তার গলার মধ্যে ঝুলছে। তখন সে একটা প্ল্যান বানায়। সে ব্যথা না পেয়ে হাসতে থাকে। এতে মায়া রেগে গিয়ে যখন আলফির সামনে আসে তখনই সে লুকিয়ে মায়ার বুডু ডলটি হাতে নিয়ে নেয় আর সেই ডলটি সে ফেলে দেয় জ্বলন্ত আগুনে, যার কারণে সাথে সাথে জ্বলে পড়ে সেই পুতুলটির সাথে শেষ হয়ে যায় মায়াও। তখন আমরা দেখতে পাই আলফি ছোট্ট নারাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই ভয়ানক মহিলার আত্মাটি একেবারে তাদের সামনে এসে পড়ে। আলফি বুঝতে পারছিল না যে সেই আত্মা থেকে সে কিভাবে মুক্তি পাবে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় সেই ভয়ানক আত্মাটির লাশটা যদি কবর থেকে তুলতে পারে আর তার পেট থেকে তার বাবার মাথার চুল বের করতে পারে তাহলেই হয়তো আত্মাটি থেকে তারা রেহাই পাবে। যেই কথা সেই কাজ। আলফি কবরটি খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে একটা সময় সেই লাশটাও সে পেয়ে যায়। তখনই লাশটার পেট ছিঁড়ে সে তার বাবার চুল খুঁজতে থাকে আর সেই চুল খুঁজে পেলে চুলটা সাথে সাথে সে আগুনে জ্বালিয়ে দেয়। তো চুলগুলো আগুনে জ্বালানোর পরই সে ভয়ানক আত্মাটির ক্ষমতা নষ্ট হয়ে যায়, যে কারণে সেই আত্মাটি কবরে চলে যাচ্ছিল। তখন সে আলফিকেও ধরে ফেলে আর কবরে তার সাথে নিয়ে যেতে চায়। তখনই কিছু চুল আলফিকে সজোরে বেঁধে রাখে আর তাকে কবরের একেবারে ভিতরে নিয়ে যেতে চায়। তখনই আলফি একটা ছুরি দেখতে পায় যেটা দিয়ে তার বাবা এই শয়তানকে মেরেছিল। এটা সেই ছুরিটা। তখন সেই ছুরিটি দিয়ে সে সব চুল কেটে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এই কবরের মধ্যে হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করে, যে কারণে সে কোনোভাবেই কবর থেকে উপরে উঠে আসতে পারছিল না। সে তখন অজ্ঞান হয়ে যাবে। এমন সময় কেউ একজন উপর থেকে হাত বাড়ায় তাকে সাহায্য করার জন্য। সে হাতটি কোনোভাবে ধরে উপরে উঠে আসতে থাকে আর উপরে আসে দেখে এটা ছিল ছোট্ট নারার হাত, যেখানে নারা তার জীবন বাঁচায় আর তারা কোনো মতে এই অভিশপ্ত বাড়ি থেকে বের হতে পারে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।